আমরা সকলেই সফল হতে চাই, কিন্তু সাফল্যের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে সেই প্রসেসটাকে আমরা ফলো করতে চাই না। সাফল্য কিন্তু এমনি এমনি এসেই আমাদের হাতে ধরা দিবে না। সফল হওয়ার জন্য বা সাফল্যের স্বাদ আস্বাদন করার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে, যে স্টেপগুলো আমাদের ফলো করতে হবে সেটা কিন্তু অনুসরণ করতে হবে। কিন্তু যদি আমরা প্রসেসের মধ্যে না যাই, যদি আমরা স্টেপগুলোকে ফলো না করি, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। ধরুন আপনি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, এইচএসসিতেও ঠিক তাই গোল্ডেন এ প্লাস, এবং আপনার ড্রিম হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে অ্যাডমিশন নেবেন, বা আপনার ড্রিম হচ্ছে, স্বপ্ন হচ্ছে আপনি ঢাকা মেডিকেলে অ্যাডমিশন নেবেন বা বুয়েটে বা অন্য কোথাও। এখন চিন্তা করেন, যেহেতু আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন এসএসসি এবং এইচএসসি দুটোতেই, আপনার চান্সেস অনেক বেশি, আপনি স্টুডেন্ট ভালো এবং ভর্তি পরীক্ষার জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশনটা খুব ভালো করে নিয়েছেন, এবং আপনি জানতে পেরেছেন যে অমুক মাসের অমুক তারিখে ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে অ্যাডমিশন টেস্ট। তো যে চিন্তা সেই কাজ, কঠোর পরিশ্রম, ইন্টারমিডিয়েটের পরে এইচএসসি পরীক্ষা যখন রেজাল্ট দিয়ে দিয়েছে, তার আগে থেকে শুরু করেছেন প্রিপারেশন, তারপরে নিয়েছেন প্রিপারেশন, এবং প্রিপারেশন আপনি খুব চমৎকারভাবে নিয়ে ডিরেক্ট পৌঁছে গেলেন যেদিন আপনার অ্যাডমিশন টেস্ট হবে ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে, সেই দিন আপনি পৌঁছে গেলেন। এবং যখন পৌঁছে গেলেন, পৌঁছানোর পরে আপনি অবাক হয়ে দেখছেন আপনাকে কেউ অ্যাডমিশন টেস্টে বসতে দিচ্ছে না। আপনি ভুরু উঁচু করে তাদেরকে জিজ্ঞেস করছেন, ওয়াই নট? আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছি, আমি এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছি, আমাকে কেন বসতে দেওয়া হচ্ছে না? সবাই অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে আছেন, সবাই জিজ্ঞেস করছে আপনার অ্যাডমিট কার্ড কোথায়? আপনি কি অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় বসার জন্য ফর্মটা কিনেছিলেন? আপনি বলছেন ফর্ম কেন লাগবে? আমি এ প্লাস পেয়েছি, এতটুকু কি সাফিসিয়েন্ট না? আমি ডিরেক্ট অ্যাডমিশন টেস্ট দিব। কিন্তু বাস্তবতাটা কি? আপনি কি ফর্ম না কিনে, ফর্ম জমা না দিয়ে, অ্যাডমিট কার্ড না নিয়ে কি আপনি পরীক্ষায় বসতে পারবেন? তা কিন্তু পারবেন না। অর্থাৎ এই প্রক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা স্টেপ ফলো করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা অধিকাংশ সময় এই স্টেপগুলোকে মিট করতে পারি না, অনেক সময় ওভারলুক করে যাই, অনেক সময় গুরুত্ব আমরা দেই না, যে কারণে আমাদের যে স্বপ্নের ক্যারিয়ার আমরা গড়তে চাই, যে স্বপ্নের ক্যারিয়ারটা আমরা ভাবনায় আমরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম বছরের পর বছর, কিন্তু যখন স্বপ্নের চাকরিটা যখন হাতে আসে, পেশায় যখন প্রবেশ করি, আমরা ব্যর্থ হই সে প্রক্রিয়াটা না ফলো করার কারণে। আজকে আপনাদের সাথে আছি আমি কাজী শামীম, আপনাদের ক্যারিয়ার বন্ধু। স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলা 2 নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বের কথা, যে পর্বে আমরা ফর্মুলা 1 নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম এবং সেখানে হার্ডওয়ার্ক নিয়ে কথা বলছিলাম। আমাদের অনেকেরই মনে হয় যে হার্ডওয়ার্ক, আমি তো অনেক ট্যালেন্টেড, আমি তো এক্সট্রা অর্ডিনারি, আমার ট্যালেন্ট দিয়ে আমি কি করব, আমি পার হয়ে এসেছি এবং আমি পার করতে পারবো। কিন্তু বিজ্ঞানরা কি বলছে, সায়েন্টিফিক রিসার্চ কি বলছে, যদি আমরা দেখি, সায়েন্স বলছে যে শতকরা 80% প্রয়োজন হচ্ছে হার্ডওয়ার্ক। সাফল্যের জন্য 80 থেকে 90%, কোথাও বলা হচ্ছে 90%, এবং ট্যালেন্টের মাত্র প্রয়োজন হচ্ছে 10 to 20%। আবার অনেক জায়গায় বলছে অনলি 10%। অর্থাৎ আমরা যদি এটাকেই ধরে নেই যে হার্ডওয়ার্ক 90% এবং ট্যালেন্ট হচ্ছে 10% দরকার হচ্ছে সফল হওয়ার জন্য, এখানে ট্যালেন্ট আসলে কাজ করছে ক্যাটালিস্ট হিসেবে, প্রভাবক হিসেবে, এবং আপনার হার্ডওয়ার্ক হচ্ছে আপনার ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটাকে ঠিক রাখতে হবে, হার্ডওয়ার্কটাকে আপনাদের করতে হবে। তো গত পর্বে আমরা ফর্মুলা 1 বলেছিলাম যে এভরি ওয়ার্ক I will play will do it in a best possible way। অর্থাৎ আমরা যে কাজটাই করি না কেন সেই কাজটা আমার বেস্ট এফোর্ট, বেস্ট অ্যাপ্রোচের মাধ্যমে আমরা করতে চাই। তো আজকে চলে আসুন আমরা ফর্মুলা 2তে চলে আসি। ফর্মুলা 2 কি? ক্যারিয়ারে সফল হওয়ার জন্য, স্বপ্নের ক্যারিয়ার গড়ার জন্য, এটার জন্য হচ্ছে 4 নো। 4 নো, এটা কিন্তু NO নো না, এটা হচ্ছে KNOW নো। অর্থাৎ 4টা বিষয় আমাকে জানতে হবে। 4 নো, 4 নো। সেটা কি? নাম্বার 1 যে বিষয়টা আমাকে জানতে হবে সেটা হচ্ছে নোয়িং ইয়োর অর্গানাইজেশন, নোয়িং ইয়োর ডিপার্টমেন্ট, নোয়িং ইয়োর টিম, ফাইনালি
নোয়িং ইয়োর সুপারভাইজার অর নোয়িং ইয়োর বস। অর্থাৎ আমাকে অর্গানাইজেশন সম্পর্কে জানতে হবে, আমাকে ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে হবে, আমি যে টিমে কাজ করছি সেই টিম সম্পর্কে জানতে হবে, এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্টলি আমার যে সুপারভাইজারের আন্ডারে আমরা কাজ করব, আমি কাজ করতে যাচ্ছি, সেই বস বা সুপারভাইজার সম্পর্কে আমাকে ভালো করে জানতে হবে। যদিও লাস্ট বলেছি নোয়িং ইয়োর বস, কিন্তু এই নোয়িং ইয়োর বস আসলে আসবে সর্বপ্রথম, সবচেয়ে ক্রিটিক্যাল অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেন? কারণ আপনার ক্যারিয়ারের ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে আপনার সুপারভাইজার বা আপনার বস। ইনিশিয়ালি আপনার ক্যারিয়ার কোথায় যাচ্ছে, ইনিশিয়াল যেই অ্যাপ্রাইজাল থেকে শুরু করে আপনার সম্পর্কে যেই একটা ইমপ্রেশন অর্গানাইজেশনের কাছে তুলে ধরবে, সেই পার্সনটা কিন্তু হচ্ছে আপনার বস। তো কাজেই তার সম্পর্কে জানাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কি জানবেন আপনি? খুব সিম্পল করে যদি বলি তাহলে বলতে হবে আপনার বস বা আপনার সুপারভাইজার কি পছন্দ করেন, অর্থাৎ তিনি কোন কালার পছন্দ করেন, তিনি কি খেতে পছন্দ করেন, তিনি কোন গান পছন্দ করেন, কোন মুভি, কোন স্টার, কোন গেম, এটসেট্রা এটসেট্রা। রাইট? রং। তিনি কি খেতে পছন্দ করেন, তার কোন কালার পছন্দ, এটা দিয়ে আপনার ক্যারিয়ারে কিছু আসবে যাবে না। তাহলে তার কোন পছন্দটা আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে আপনি যে কাজগুলো করেন বা তিনি যে কাজগুলো করেন, যে টিমটাকে ম্যানেজ করেন, সেই ক্ষেত্রে তার পছন্দটা কী, তিনি কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দেন, এটা আপনাকে জানতে হবে। ফর এক্সাম্পল, যেমন দেখবেন অনেক সুপারভাইজার থাকেন বা বস থাকেন, তারা ইনস্ট্রাকশন যখন দেন তারা চান যে একবারের বেশি দ্বিতীয়বার তিনি কোনো কথা বলবেন না। অর্থাৎ তিনি চান তার টিম মেম্বাররা হবেন শার্প, স্মার্ট, ইন্টেলিজেন্ট, এবং তারা সব সময় কি করেন, তারা মনোযোগী। অর্থাৎ তিনি যখন যা বলছেন, তার কলিগ যিনি আছেন, তার টিম মেম্বার যিনি আছেন, তারা কি করবেন, তার ইনস্ট্রাকশনগুলো একেবারে মনোযোগের সাথে শুনবেন, সাথে সাথে নোট নিয়ে নেবেন। কেন নোট নিয়ে নেবেন? যেন কোনো পয়েন্ট মিস না করেন, অর্থাৎ তার কথাটা যেন সেকেন্ড টাইম রিপিট করতে না হয়। বাট সাবধান থাকবেন। কেন? কারণ অনেক সুপারভাইজার আছেন, তিনি যখন কোনো ইনস্ট্রাকশন দিচ্ছেন তিনি একেবারেই পছন্দ করেন না তার সামনে লেখালেখি করা হচ্ছে। কেন? কারণ তিনি সেই সময় একটু কিছুটা বলতে পারেন ইন্টারাপ্টেড ফিল করেন এইভাবে যে তিনি মনে করেন যে তার কনসেন্ট্রেশনটা কী হয়ে যাচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে। মানে যারা আছেন তার টিম মেম্বার তার দিকে তাকিয়ে থাকবেন, আগে মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনাকে বুঝতে হবে আপনার সুপারভাইজার কোন ক্যাটাগরিতে পড়ছেন। তিনি কি চান তার সামনে নোট নেবেন, নাকি তিনি চান না নোট নেবেন না। তো যে ক্যাটাগরিতে পড়ছে সেটা মাথায় রাখবেন। আবার অনেক সুপারভাইজার কিন্তু এরকমও আছেন, তারা সব সময় চান এই আগে লেখেন, আমি যেটা বলছি একটু লেখেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, অর্থাৎ সে চাচ্ছে আপনি পয়েন্টগুলোকে লিখে নেন, মিস না করেন। তো এই ক্ষেত্রে সব সময় অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, যখনই সুপারভাইজারের সামনে যাচ্ছেন অবশ্যই আপনি একটা নোটবুক আর পেন আপনার সাথে নিয়ে যাবেন। তিনি পছন্দ করলে লিখবেন, পছন্দ না করলে নেবেন না, কিন্তু সাথে সবসময় আপনি থাকবেন ওয়েল ইকুইপড হয়ে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা বিষয় মনে রাখবেন, এটা বলতে পারেন ইউনিভার্সাল ফর্মুলা। কিসের ক্ষেত্রে? সুপারভাইজারদের ক্ষেত্রে। কারণ যত সুপারভাইজার আছেন, বস আছেন, তারা একটা বিষয় কিন্তু পছন্দ করেন। তিনি যেই লেভেলেরই হোক না কেন, যেই মেন্টালিটিরই হোক না কেন, শুধু পছন্দ না, তারা চান আপনি এটা করেন। সেটা হচ্ছে অলওয়েজ যাই করেন না কেন তাকে ইনফর্ম করতে হবে। যে কোনো কিছু করেন, যেখানে যাচ্ছেন, যা কিছু বলছেন, শেয়ার করছেন, যার সাথে মিট করতে যাচ্ছেন, সব কিছু তাকে কি করতে হবে, তাকে অবগত রাখতে হবে। এটা এক রকমের এটিকেটের মধ্যেও পড়ে, আবার তার সাথে সাথে এটিকেট ডেকোরামের মধ্যেও পড়ে। তার সাথে সাথে এটা বসের হচ্ছে একটা সবসময় চাওয়া যে সে জানবে যে তার কলিগ বা তার টিম মেম্বার কি করছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, তো তাকে ইনফর্ম করতে হবে। এবং একটি বিষয় সবসময় মনে রাখবেন, যখন বসের সাথে আপনি আছেন, টিম হিসেবে কাজ করছেন, অনেক বস আছেন তারা দেখবেন একটু ডিসকাশন মোডটা তারা খুব পছন্দ করেন। দেখবেন অলওয়েজ তারা যে কোনো বিষয় নিয়ে দেখবেন একটু সময় নিয়ে তারা ডিসকাস করছেন। পার্টিকুলার কিছু সুপারভাইজার এরকম হয়ে থাকেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
তিনি যেহেতু ডিসকাশন পছন্দ করেন, কোনো একটা পয়েন্ট বিষয় যদি তিনি জানতে চান, সেই পয়েন্টের উপরে আপনাকে কি করতে হবে, একটু ডিসকাস করে বলতে হবে, ইলাবোরেট করে বলতে হবে। আবার বিপরীতে কিন্তু আছে, অনেক সুপারভাইজার আছেন তারা আবার এত ডিসকাশন পছন্দ করেন না, টু দি পয়েন্টে তারা চান কথা বলেন আপনি, এবং পয়েন্ট না থাকলে কিছু না বলেন। যদি অতিরিক্ত কথা বলেন তিনি কি করেন, বিরক্ত হয়ে যান, বোর ফিল করেন, এবং অনেক সময় মনে করেন ইম্পর্টেন্ট ইনফরমেশন হারিয়ে যায় অনেক বেশি কথা বলতে গেলে। তো কাজেই আপনার অভ্যেসটাকে গড়ে তুলতে হবে এই ক্ষেত্রে আপনার সুপারভাইজার তিনি আসলে কোনটাকে গুরুত্ব দিচ্ছেন, তিনি কোনটাকে গুরুত্বপূর্ণ ভাবছেন, সেই ক্ষেত্রে এই বিষয়টিকে আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের এই স্বপ্নের ক্যারিয়ারের ক্ষেত্রে আসলে আমরা স্টেপ রাখছি, এই ছোট্ট বিষয়টা কিন্তু অনেক বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার ক্যারিয়ারে নিয়ে আসতে পারে। তো 4টা নো এর মধ্যে আমরা প্রথম নো বিষয়টা জানলাম যে নোয়িং ইউর সুপারভাইজার। এখন চলে আসি আমরা দ্বিতীয় পয়েন্টটা, দ্বিতীয় নো, সেকেন্ড নো, সেটা হচ্ছে নোয়িং ইউর টিম। অর্থাৎ আপনি যে টিমের একজন পার্ট, অর্থাৎ আপনার সুপারভাইজারের আন্ডারে হয়তো বা 5 জন আছেন, 6 জন আছেন, বা 10 জন আছেন, বা 12 জন আছেন, বা 4 জন আছেন, সেই টিমের আপনি একজন নতুন মেম্বার হয়েছেন বা অনেক দিন ধরে আছেন, সেই টিমে কাজ করছেন। টিম সম্পর্কে অবগত থাকাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। টিম সম্পর্কে আমি কি জানবো, কি ইনফরমেশন জানবো? ইনফরমেশন আপনাকে জানতে হবে টিমের যে মেম্বাররা আছে তারা কি পার্টিকুলার কোনো জব তাদের উপরে অ্যাসাইন করা আছেন, তারা কি পার্টিকুলার কোনো একটা সেকশনকে ডিল করছেন, নাকি ওভারঅল সব কিছু সবাই দেখছেন। এই বিষয়গুলোকে আপনাকে জেনে নিতে হবে। কার জব রেসপন্সিবিলিটিগুলো কি, কে কোন দিকটাতে ফোকাস করছেন। তার সাথে সাথে আপনাকে অবগত থাকতে হবে টিম মেম্বারের সবাইকে কিন্তু সুপারভাইজার সমানভাবে দেখেন না। আপনাকে জানতে হবে সুপারভাইজারের সবচেয়ে পছন্দের কলিগকে আপনাদের মাঝখানে। এটা কিন্তু কোনো বায়াসনেস না। সুপারভাইজার যখন কাউকে পছন্দ করছেন, এটা কিন্তু আসলে বলতে পারেন সুপারভাইজার পছন্দ করেন বেসড অন দেয়ার ওয়ার্ক। তারা যে কাজটা করছে সেই কাজটার উপর বেস করে কিন্তু তারা কলিগদেরকে পছন্দ করেন। অনেক সময় এটা খুব ভিজিবলি দেখা যায় যে সুপারভাইজার কাকে পছন্দ করছেন, অনেক সময় আবার এটা বুঝে নিতে হয় আমাদের নিজেদের উপস্থিত বুদ্ধির মাধ্যমে। তো এটা যদি বুঝতে পারেন যে টিম মেম্বারদের মধ্যে কাকে সুপারভাইজার সবচেয়ে বেশি পছন্দ করছেন বা একটু রিলাই করেন, যে কোনো কাজ যখন ডিস্ট্রিবিউট করা হয় দেখবেন ইম্পর্টেন্ট যে বিষয়টা পার্টিকুলার একজনের উপরে সুপারভাইজার সবচেয়ে বেশি রিলাই করেন। বা কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা টপ ম্যানেজমেন্ট মিটিংয়ের ক্ষেত্রে হয়তো বা তাকে সাথে নিয়ে যান, এগুলো কিছুটা ইন্ডিকেটর বোঝার জন্য যে তাকে সুপারভাইজার পছন্দ করছেন। কিন্তু এটা বোঝার সাথে সাথে আপনাকে একটা প্রশ্ন করতে হবে যে ওয়াই সুপারভাইজার তাকে কেন পছন্দ করেন। আমাদের অনেক সময় মনে হয়, এটা অনেক ক্ষেত্রেই দেখেছি, আমরা সুপারভাইজারদেরকে ব্লেম করি আমার প্রমোশন না হওয়ার কারণে, আমার কোনো অপরচুনিটি না পাওয়ার কারণে। ক্ষেত্রবিশেষে ঘটনা ঘটতে পারে, বাট আমরা আসলে এই বিষয়ের দিকে ফোকাস দিতে চাই না। কেন দিতে চাই না? কারণ অধিকাংশ ক্ষেত্রে যতটা না সুপারভাইজারের দোষ থাকে তার থেকে বেশি দায়ী থাকে আমরা। কেননা আমাদের ব্যাপারটাকে আমরা ফোকাস করতে পারি না। আমরা অধিকাংশ ক্ষেত্রে অন্যের দিকটাতেই তাকিয়ে থাকি বেশি, আমার দিকে তাকানোর আমাদের সুযোগটা হয় না। তো সুপারভাইজার যখন আরেকজনকে পছন্দ করছেন, তাকে তিনি কেন পছন্দ করছেন এই কারণটা আপনাকে জানতে হবে। তিনি কি সুপারভাইজারের বলার আগে কাজগুলোকে ডান করে ফেলেন, বা সুপারভাইজার বোঝার আগেই আসলে কি ঘটনাটা কি, কেন তাকে দেয়া হচ্ছে, এটা যদি উত্তরটা পেয়ে যান, এটা যদি বুঝে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার অবস্থানটাও আপনি সেভাবে করে নিতে পারবেন। 4টা নো এর মধ্যে 2টা নো কিন্তু আমাদের জানা হয়ে গেল। এখন চলে আসি 3 নাম্বার নো, অর্থাৎ নোয়িং ইয়োর ডিপার্টমেন্ট। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করি, যে একটা ডিপার্টমেন্টে আমার একটা টিম, আমি এই টিমে জয়েন করেছি। তো সেই ডিপার্টমেন্টে আরও যে অন্যান্য টিমগুলো রয়েছে সেই টিমগুলো সম্পর্কেও একটা সম্যক ধারণা রাখা প্রয়োজন। এবং সবসময় মনে রাখবেন প্রতিটা ডিপার্টমেন্টই একটা অর্গানাইজেশনের মাল্টিপল ডিপার্টমেন্টকে কন্ট্রিবিউট করে, বা একটা ডিপার্টমেন্ট অনেকগুলো ডিপার্টমেন্টের উপর নির্ভর করে। আপনাকে জানতে হবে আপনি যে ডিপার্টমেন্টে আছেন এবং আপনার অর্গানাইজেশনে অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশনগুলো কিভাবে হয় এবং কোন কোন প্রয়োজনে এক একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের উপরে নির্ভর করছে। এই ছোট ছোট বিষয়গুলোকে একটু জেনে নেওয়া, এটা একদিনে হবে না। আস্তে আস্তে যত বেশি আপনি
কাজের মধ্যে নিজেকে বিজি রাখতে পারবেন, মিশে যেতে পারবেন, সবার সাথে পরিচিত হতে পারবেন, তখন দেখবেন বিষয়গুলো খুব সহজ হয়ে যাচ্ছে আপনার জন্য। তো আমাদের 3টা পয়েন্ট জানা হয়ে গেল, অর্থাৎ নোয়িং ইউর সুপারভাইজার, নোয়িং ইউর টিম, নোয়িং ইউর ডিপার্টমেন্ট। এখন চলে আসি আমাদের শেষ নোতে, অর্থাৎ নোয়িং ইউর অর্গানাইজেশন। আমরা অনেক সময় বললে ভুল হবে, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যখনই কোনো ইন্টারভিউ বোর্ডে বসেছি, ইন্টারভিউ নিয়েছে, তখন থেকে শুরু করে তারপরে যখন তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন, তারা যখন জয়েন করছেন, তারপরে অর্গানাইজেশন সম্পর্কে প্রত্যেকটা ক্যান্ডিডেটদের রিসার্চ খুব কম করা থাকে। আপনি যখনই কোনো অর্গানাইজেশনের ইন্টারভিউর কল পাচ্ছেন বা রিটেন এক্সামের কল পাচ্ছেন, পাওয়ার সাথে সাথে সে অর্গানাইজেশন সম্পর্কে একটা স্টাডি করে নেওয়া উচিত। যতটুকু অর্গানাইজেশনে জয়েন না করে পাওয়া যায় ততটুকু ইনফরমেশন, কারণ এখন অনেক ইনফরমেশনে কিন্তু নেটে পাওয়া যায়, ওয়েবসাইট রয়েছে, তার সাথে সাথে অনেক রকম ডেটা কিন্তু চলে আসে, চাইলেই পাওয়া যায়, বা আপনার পরিচিত অনেকেই সে অর্গানাইজেশনে কাজ করে থাকতে পারে। এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো আগে জেনে নেওয়া। তারপরে যখন আপনি জয়েন করলেন তখন বেশ কিছু ইনফরমেশন রয়েছে যেটা আপনাদেরকে জেনে নেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, হচ্ছে অর্গানাইজেশনের কালচার। এক একটা অর্গানাইজেশনের এক এক রকমের কালচার তারা কি করেন, তারা কিন্তু ইনহেরেন্ট করেন, তারা কিন্তু পারসিভ করেন। আপনাদেরকে সেখানকার কালচার অনুযায়ী কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু সেই ছাঁচে নিজেকে ফেলে দিতে হবে এবং ফেলতে পারতে হবে। তা না হলে কিন্তু আপনি কি করতে পারবেন না, সেখানে অ্যাডজাস্ট করতে পারবেন না। হয়তো বা আপনি আগে একটা অর্গানাইজেশনে ছিলেন, সেখানকার কালচার একরকম ছিল, আপনি হয়তো ওটাকে খুব চমৎকারভাবে অ্যাডপ্ট করে ফেলেছেন, কিন্তু নতুন যে অর্গানাইজেশনে আপনি জয়েন করেছেন তার কালচারাল যেই ডাইভার্সিটি সেটার সাথে যদি আপনি সচেতন না হন, তাহলে নিজেকে কিন্তু মানিয়ে নিতে পারবেন না। এটা আপনাকে বুঝতে হবে এবং আপনাকে যেটা করতে হবে, সাথে সাথে সেখানকার যে বিজনেস নেচার, বিজনেস প্যাটার্ন, তাদের কী কী প্রোডাক্ট রয়েছে এবং সবচেয়ে হাই সেলিং প্রোডাক্ট কোনটা এবং কোন প্রোডাক্টের জন্য মার্কেটে এই অর্গানাইজেশন সম্পর্কে একটা গুডউইল রয়েছে। তো এই বিষয়গুলোকে, ছোট ছোট বিষয় আমাদেরকে জেনে নেওয়া প্রয়োজন, তাহলে আমরা কি করতে পারবো, ওন করতে পারবো। আসলে এই যে 4টা নোয়ের কথা বলা হয়েছে, এই 4টা নো ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট এই কারণে, আমরা অনেক সময় শুনি বা বলতে শুনি যে তোমাকে ওনারশিপ ডেভেলপ করতে হবে, ওনারশিপ ডেভেলপ না করলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। ওনারশিপ কিন্তু কাউকে না জেনে কিন্তু ডেভেলপ করা যায় না। ওনারশিপ যদি ডেভেলপ করতে হয় তাহলে জানার মাধ্যমে ডেভেলপ করাটা শুরু করতে হবে। ওনারশিপ ডেভেলপমেন্টের ফার্স্ট স্টেপ হচ্ছে জানা, আপনার কোম্পানিকে জানা, আপনি যেখানে যে ডিপার্টমেন্টে কাজ করছেন সেই ডিপার্টমেন্টকে জানা, এখানে যে পিপলগুলো কাজ করছে সেই টিমটাকে জানা, নিজের টিমটাকে জানা, সর্বোপরি যিনি আপনার মেন্টর হতে যাচ্ছেন অর্গানাইজেশনে সেই মেন্টরকে জানা, সুপারভাইজারকে জানা, তার সাথে একটা র্যাপোর্ট যেন আপনি কি করতে পারেন, তৈরি করে নিতে পারেন। তো আজকের এই পর্বে আপনাদের সাথে 4টা নো আমরা শেয়ার করেছি স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলা 2তে। আশা রাখছি আজকে থেকে কি হয়ে যাবেন, সচেতন হয়ে যাবেন স্বপ্নের ক্যারিয়ারের এই ফর্মুলা 2টা রপ্ত করার ক্ষেত্রে। এবং আমরা বিশ্বাস করি স্বপ্নের ক্যারিয়ারের পথে আপনি একটু একটু করে এগোচ্ছেন এবং গড়তে পারবেন। তো কাজেই ভালো ভাবুন, ভালো থাকুন, নিয়মিত মেডিটেশন করুন, নিজের ক্যারিয়ার নিজে গড়ুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।